এক্ষুনি এসে যাবে। কেন কলকাতা থেকে আপনার কেউ আসবে বুঝি? আরে বাপরে, বলেন কি যোগেন্দ্রনাথ মন্ডল আসবেন এই বোলপুরে? মানে যিনি অবিভক্ত বাংলার সমবায় এবং অবিভক্ত ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন তিনি। ডার্ক সাইটের মানে হচ্ছে আপনার কি বলবো, বিখ্যাত নেতা আর কি, বিখ্যাত। জানেন তখনকার দিনের মন্ত্রিসভায় যোগেন মন্ডলকে সমীহ করে চলতেন না এমন লোক খুব কমই আছে। একবার আমি ধর্মতলা থেকে একটা কাজ সেরে শিয়ালদায় ফিরছি পায়ে হেঁটে, তা সুবোধ মল্লিক স্কোয়ারে দেখি একেবারে লোকে সামনের মাঠে, মানে আমাদের বিধানচন্দ্র রায়ের যে বাড়ি ছিল, বিধানচন্দ্রের বাড়ির সামনে লোকারণ্য। সেখানে বেশিরভাগ মানুষই হচ্ছেন ওই পূর্ব পাকিস্তান থেকে আসা উদ্বাস্তু মানুষ। অনেক লোক ভিড় ভাট্টা এবং একে একে নেতারা মন্ত্রীরা সবাই উঠছেন, ভাষণ দিচ্ছেন, কিন্তু বিধানচন্দ্র রায় তাদেরকে সবাইকে বলছেন আপনি চুপ করে বসুন, সবাইকে থামিয়ে বসিয়ে দিচ্ছেন। কিন্তু একমাত্র শরৎচন্দ্র বসু তিনি প্রতিবাদ করলেন, বলেন একই হচ্ছে ডাক্তার বিধান রায়, আপনি কি আমারও কথা শুনবেন না? তখন বিধানবাবু বললেন, দেখুন শরৎবাবু, আপনারা কে কি বলবেন এটা আমরা সবাই জানি, কিন্তু এই সভাতে একমাত্র দলিত মানুষদের, পূর্ব পাকিস্তানের উদ্বাস্তু মানুষদের সমস্যার কথা, তাদের মর্মবেদনার কথা একমাত্র মিস্টার মন্ডলই বুঝিয়ে বলতে পারবেন। সবাই আপনারা চুপ করুন, মিস্টার মন্ডল আপনি বলুন, যতক্ষণ সময় লাগে আপনি ততক্ষণ বলুন। জানেন মাস্টারমশাই, ওই জনসভায় নূরপুর ভাই বোনদের সাথে আমিও ছিলাম সেদিন। মহাপ্রাণ 1 ঘন্টা ধরে ভাষণ দিয়েছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনার সে কথাটা মনে আছে। আর তার সাথে সুরেন্দ্রনাথ সরকার আমাদের কবি, সে একখানা উদ্বাস্তুদের নিয়ে গান গাইছিলেন, আপনার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, একদম মনে আছে। তিনি বলেছিলেন কি আর কব বিধান রায়, চাইনি মোড়া দালান কোঠা, চাই মোড়া ভাত কাপড় মোটা, তাও যদি না মিলে তবে কি হবে আমাদের উপায়, বড় হয়ে মন্ত্রী বিধান রায়। আর কতদিন জীবন কাটে মাঠে মাঠে ঘাটে, আর কতদিন জীবন কাটে, দেখে মোদের দুঃখ কষ্ট, দেখে মোদের দুঃখ কষ্ট, শিয়াল কুকুর লজ্জা পায়, বস্তু হারার দুঃখ সারা তোমাদের পক্ষে হলো দায়, বস্তু হারার দুঃখ সারা তোমাদের পক্ষে হলো দায়। এমন সোনার বাংলাদেশে মানুষ এমন সোনার বাংলাদেশে মানুষ বেড়ায় ভেসে ভেসে, হলাম বাস্তু হারা লক্ষ্মী ছাড়া, হলাম বাস্তু হারা লক্ষ্মী ছাড়া, কার কলমের এক খোসায়, বাস্তু হারার দুঃখ সারা তোমাদের পক্ষে হলো তাই, বাস্তু হারার দুঃখ সারা তোমাদের পক্ষে হলো তাই। সকালবেলায় খবরের কাগজে কথা বলা যাবে না বলে দিলাম, প্রত্যেকটা লোকের কথা ছাপা হলো। এখন গল্প করার সময় না, কথা একটা খবরের ব্রাহ্মণ্যবাদী খবরের কাগজগুলো কেউ লিখলো না, কিচ্ছু লিখলো না। আরে আরে ওই তো রবীন্দ্রনাথ বাবু আসছেন তো,
ট্রেন থেকে নেমে এদিকে আসছি। আর ট্রেন থেকে নামছেন। হ্যাঁ হ্যাঁ এদিকে আসছি। যোগেন্দ্রনাথ মণ্ডল জিন্দাবাদ 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 যোগেন্দ্রনাথ মণ্ডল জিন্দাবাদ 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 জিন্দাবাদ। না, আমার জয়ধ্বনি কেউ করবেন না, আমার জয়ধ্বনি করবেন না। জয়ধ্বনি করুন যুগনায়ক যুগপথিক গুরুচাঁদ ঠাকুরের। জয়ধ্বনি করুন ডক্টর B.R. আম্বেদকরের। জয় আম্বেদকরের জয় জয় আম্বেদকরের জয়। জয় মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের জয় জয় মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের জয়। তারপরে বলুন বৌদি কেমন আছেন? অনেকদিন পরে দেখা হলো। হ্যাঁ, খুব বাংলা খান ঘর বাড়ি জমি জামা সব ফেলাইয়া ইন্ডিয়ায় আসা উপর স্ট্যাম্পে উদ্বাস্ত হইয়া থাকনের পর এখন এই নতুন নূরপুরে ঠাঁই পাইছি। মা বেটা অনেক কষ্টে বাইসা আসিলাম, কিন্তু আজ কদিন যাবত সরকারি বাবুরা আর ওই নেতারা আমাদের হুমকি দিচ্ছে কলোনি তুল্লা দেবার। তাই না? গুন্ডা লাগাই দিছে আমাদের কলোনিটা জ্বালাইয়া দিবার। আপনি কোন মহাপ্রাণ? আমরা হিন্দু মুসলমানরা স্বাধীনতা চেয়েছিলাম, দেশ ভাঙত চাই নাই। বৌদি দেশভাগ আমিও চাইনি বৌদি, আমিও চাইনি। অথচ তথাকথিত কিছু সংখ্যক রাজনৈতিক নেতা আর টাটা বিড়লাদের হিংসার্থ চরিতার্থ করার জন্যই আমাদের এই জননী জন্মভূমি ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে গেল। রাতারাতি আমরা হয়ে গেলাম উদ্বাস্তু, ছিন্নমূল, শরণার্থী। যাক ওসব কথা, তো আপনারা সবাই এদেশে চলে এসেছেন তো? হ্যাঁ, হ্যাঁ, আমাদের সবাই চলে আইছে, শুধু আমার স্বামী, আমার ছোট মাইটা বাদে। কেন 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 বৌদি? বলি ওনরা কেন এলেন না? কি করে আইব? ওরা যে গুন্ডাদের বিরুদ্ধে হামলা বনিতা লইয়া রুখে দাঁড়াইছিল, তাই তাই আমার স্বামী গাড়ে রাস্তা দিয়া খুপাইয়া মারলো। আর আমার জোয়ান মায়েরারে জনদশে নরখাদনেরা খামলাইয়া ঠাস করছিল। বৌদি আর ছাত্রীরা আমি আইনের সঙ্গে চিৎকার করে বললাম, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, তবে তোমরা কেন আমাদের বাড়ি ঘর দুয়ার সব জ্বালাইয়া দিলা? বলো কেন? বৌদি ধৈর্য করুন বৌদি, শান্ত হন। জানি জানি স্বামী পুত্র শোক, স্বামী সন্তান শোকে কোনো সান্ত্বনার ভাষা হয় না বৌদি। তবে একটা কথা মনে রাখবেন, যারা যারা মানুষ খুন করে, যারা নারী ধর্ষণ করে, যারা দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে লুটতরাজ করে, তাদের কোনো জাত হয় না বৌদি, তাদের কোনো ধর্ম হয় না। তারা তারা মানব সম্পদের চরম দুষ্কৃতিকারী। তা বৌদি আমাকে আমাকে এখানে কেন ডেকে এনেছেন সে ব্যাপারে কিছু বলুন। উদ্বাস্তু কলোনির মাঠে এক জনসভার আয়োজন করছি, আচ্ছা যাতে এখানে কলোনির ভাই বোনরা আর বাস্তুচ্যুত না হয়, আপনি ঘর ব্যবস্থা করবেন। তার লাইগা 200 নরনারী হেঁটে হেঁটে একটা গরুর গাড়ি নিয়ে এসে আপনাকে আর সুরেন্দ্রনাথ সরকারকে লইয়া যাওয়ার জন্য। ওই তো, ওই দেখেন স্টেশনের পিছে ওই লোক খাড়াই আছে, ওই যে। বলি আপনি আপনি বিধায় এতজন মানুষকে 5 মাইল রাস্তা হাঁটিয়ে কষ্ট করে এখানে নিয়ে এসেছেন। আমি তো একাই
পায়ে হেঁটে চলে যেতে পারতাম। না না, এটা আপনি কি বলছেন? আপনি দলিত বহুজন মানুষের জন্য এত কিছু করছেন, এত অপমান সহ্য করছেন, এত লাঞ্ছনা সহ্য করছেন, আর ওরা আপনাকে এটুকু করতে পারবে না? মিস্টার মন্ডল, বলছিলাম কি, আপনি যদি একটু আমার অফিস ঘরে বসে একটু মিষ্টি মুখ করেন, আর আপনার পদদুটিতে আমি অন্য হতাম স্যার। দেখুন, আমাকে ক্ষমা করবেন। কেন স্যার? আমাকে ক্ষমা করবেন, আপনারই আপ্যায়ন আমি রক্ষা করতে পারবো না। কেন স্যার? কেন স্যার? আমার কি কোনো ভুল হলো? না না না, আপনার কোনো ভুল হয়নি, কিন্তু আপনি কি পারবেন বাইরে অপেক্ষমান আমার ওই ভাই বোনদের মিষ্টিমুখ করাতে? আপনি কি পারবেন আপনার স্টেশন চত্বরের ওয়েটিং রুমে ওদের বসবার বন্দোবস্ত করে দিতে পারবেন? বলুন। না স্যার, তা হয়তো পারবো না, তবে আমি কথা দিচ্ছি, যারা বাইরে বসে আছেন তাদেরকে সবাইকে ক্ষীরে গুড় বাতাসা আমি খাইয়ে দেবো স্যার। খুব ভালো, এতে ওরাও খুব খুশি হবে, আর আমিও ব্যক্তিগতভাবে খুবই খুশি হব। তো আমাকে শুধু 1 গ্লাস জল পান করাবেন, বড্ড তেষ্টা পেয়েছে আমার। স্যার জল নিয়ে তো... আরে মশাই, এত চিন্তা কেন করছেন? শুনুন, আমি না হয় আপনার গ্লাসটা উঁচুতে রেখেই জল পান করবো বলি, তাতে তো আপনার জাত চলে যাবে না? আপনি কি বলছেন স্যার? আমি আপনাদের কমিউনিটির লোক। আসল কথা, আমরা সবাই না ওই পুকুর আর কুয়োর জল খাই, কিন্তু গত 3 দিন ধরে কুয়োটার মধ্যে একটা মরা কাক ঢুকে আছে স্যার। মরা কাক? কেন? স্টেশনের ওই মাথায় যে একটা জাতা করা ছিল, কি হলো সেটা? আরে সে তো প্রায় 6 মাস ধরে খারাপ হয়ে পড়ে আছে। আচ্ছা, এখানে আশেপাশে ইউনিয়ন বোর্ডের কোনো জলের কল নেই? আগে না স্যার, কোনো জলের কল নেই। বলছেন কি? এই বোলপুর স্টেশন থেকে মাত্র 3 মাইল দূরে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। এই স্টেশন চত্বরে দেশ বিদেশের কত জ্ঞানী গুণী বিখ্যাত পণ্ডিত ব্যক্তি এখানে আসা যাওয়া করেন, আর সেই বোলপুর স্টেশন চত্বরে একটা পানীয় জলের ব্যবস্থা থাকবে না? এই কি আমাদের স্বাধীন ভারতবর্ষের পরিণতি? কি আর বলবো, ওই টাইম কলটা ঠিক করার জন্য কত যে চিঠি দিয়েছি, উপরে ওই সব ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে। আর শুনুন, এক কাজ করুন, এক্ষুনি আপনি এসডিও আর আপনার উপরওয়ালাকে ট্রাঙ্ক কল করে জানিয়ে দিন, তপশিলি জাতি ফেডারেশন পার্টির সভাপতি যোগেন্দ্রনাথ মন্ডল এই বোলপুর স্টেশন চত্বরে পানীয় জলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘটে বসেছে। হ্যাঁ, আমাদের আরো বলে দেবেন এই স্টেশন চত্বরের কোন টিউবওয়েলে পানীয় জল পান করে তবেই আমার অনশন ভঙ্গ করব। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। ও, আপনি হয়তো ভাবছেন আমার মন্ত্রিত্ব নেই বলে স্টেশন চত্বরে একটা পানীয় জলের ব্যবস্থাও করতে পারবো না, এই তো? না মানে স্যার, সেটা না, সেটা আমি ভাবছি না। আমি ভাবছি যে আপনাকে স্টেশনে বসে অনশন করতে দেওয়াটা আমার উচিত হবে কি? হোয়াট ডু ইউ মিন? আমি যোগেন্দ্রনাথ মন্ডল, অবিভক্ত ভারতবর্ষের প্রাক্তন আইনমন্ত্রী। আমি কোথায় অনশনে বসবো কি বসবো না, তার জন্য আপনাদের স্টেশন মাস্টারের কাছে আমাকে পারমিশন নিতে হবে। না মানে স্যার, আমি জানি আমি আপনার কাছে সামান্য একটা সরকারি কর্মচারী, তবে কি জানেন তো স্যার, আমি যদি আমার চাকরিটা চলে যায় না, তাহলে আমার পরিবারের যে 5 জন আছেন তারা স্যার না খেতে পেয়ে মারা যাবে না। আরে মশাই, শুনুন, আপনার চাকরি যাওয়ার কোনো কারণ নেই। শুনুন, আমি এই স্টেশন চত্বরে রেল চলাচলের বা যাত্রী পরিষেবার কোন রকমের বিঘ্ন আমি সৃষ্টি করবো না। আপনি যান, আপনার উপরওয়ালার সঙ্গে কথা বলুন। ঠিক আছে স্যার, আমি দেখি কি করা যাবে, দেখি। আমি ওই স্টেশনের বাইরে যে লোকগুলো আছে না, আচ্ছা, ওদেরকে আপনার এই অনশনের ব্যাপারটা একটু বুঝাই দিয়ে আসি। হ্যাঁ, বলি শুনুন, আর একটা কাজ আপনি করবেন, যারা বয়স্ক আর যারা বয়সে একটু ছোট তাদের সবাইকে গরুর গাড়িতে করে কলোনির মাঠে পাঠিয়ে দিন। আপনি
বৌদি, বৌদি আপনি কি দেখেননি পূর্ববঙ্গে? পূর্ববঙ্গে আমি গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে পায়ে হেঁটে কত দূর দূরান্তে গিয়ে সভা সমিতি করিনি, জনসংযোগ সৃষ্টি করিনি? বলুন বৌদি, করেছি কিনা? হ্যাঁ, করছেন। কিন্তু তার তখন তো আপনি মন্ত্রী ছিলেন না। বৌদি। আপনি ছিলেন বরিশালের কামাল, ছিলেন যোগেন মণ্ডল। বৌদি, মন্ত্রী হওয়ার পরেও আমার জীবনযাত্রার মান এতটুকু পরিবর্তন হয়নি বৌদি। কেননা আমি তো মুহূর্তের জন্য, একবারের জন্য আমি ভাবতে পারছি না, ভাবতে পারিনি আমি বরিশালের বস্তারকান্দি গ্রামের হত দরিদ্র চাষির ছেলে, নমর ছেলে যোগেন্দ্রনাথ মণ্ডল। বৌদি, ছেলেবেলার সেই নরম হাতে আমি কোদাল ধরেছি, কাস্তে ধরেছি, নিড়ানি ধরেছি, লাঙল চালিয়েছি। বৌদি, কোদাল ধরে কোদাল কোপাতে 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 আমার এই নরম হাতে ফোস্কা চিহ্ন পড়ে গেছে। সেই ফোস্কার ঘা শুকানোর পর কাল শিখে কড়া পড়ে গেছে আমার হাতে। এই দেখুন, দেখুন বৌদি, আমার হাতের সেই কড়া চিহ্নের দাগ এখনো কেমন স্পষ্ট হয়ে আছে। আপনি দেখুন বৌদি, আপনি দেখুন। হ্যাঁ, কাউকে, তুমি হলে আমার স্বামী, ছোট ভাইজানের বন্ধু। এর উপরে তুমি আবার আমাদের আত্মীয়। তোমার লড়াই তো আমি নিজে চোখে দেখেছি। এবং তখন সেই আমলে গ্রামে মহিলাদের লইয়া তোমার লাগে লাগে আমি মিটিং মিটিংয়ে গেছি না কাউ? গেছেন বৌদি, গেছেন। আর গেছেন বলেই তো আপনার ডাকে আমি এক কথায় রাজি হয়ে গেছি। বৌদি, যেটুকু আপনি জানেন না সেটুকু এখন শুনুন। নিদারুণ অর্থ কষ্টের মধ্যে দিয়ে কলকাতা শহরে এসে আমি আইন কলেজে ভর্তি হয়েছি বৌদি। তখন আমি অর্থের অভাবে, দুর্নীতার অভাবে আমি প্রখ্যাত ডাক্তার প্যারিমোহন দাসের বাড়িতে থেকে ছাত্রছাত্রী পড়িয়ে প্রেসে পুরুষ দেখে যে সামান্য অর্থ উপার্জন করেছি, সেই অর্থের বিনিময়ে আমি আইন পাশ করেছি। বৌদি, আজও আমাদের বহুজন সমাজের আমার মতো কত ছেলে মেয়ে যে পথে প্রান্তরে, গাছতলায়, খোলা আকাশের নিচে, রেল লাইনের পাড়ে ধুকে 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 জীবনযাপন করছে। বলে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন না হওয়া পর্যন্ত আমাকে বিলাসিতা সাজে? আপনি বলুন বৌদি, সাজে? ঠিক আছে কাউকে, তুমি না একটু বসো। হ্যাঁ, আমি না ওদের ভালো করে বুঝাই দিয়ে আসি অনুষ্ঠানের ব্যাপারে। ঠিক আছে? আচ্ছা 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 স্যার, বলছি কি, আমি উপরতলায় কথা বলেছিলাম। আচ্ছা, ওনারা বললেন যে 3 দিনের মধ্যে কলটা সারিয়ে দেবে, কুয়োটাকে ঠিকঠাক করে দেবে। 3 দিন? অসম্ভব। 3 দিন সময় নেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। শুনুন, আপনি এই মুহূর্তে উপরওয়ালাকে জানিয়ে দিন, খরা মোকাবিলার জন্য যে টিউবওয়েল গুলো সংরক্ষিত রাখা হয় তার থেকে অন্তত 2-3টে এই মুহূর্তে এই বোলপুর স্টেশনে বসিয়ে দিতে বলুন। যান। ঠিক আছে স্যার, দেখি কি করা যায়। শুনুন, ওদেরকে আরো বলে দেবেন, আর একবার স্মরণ করিয়ে দেবেন, এই বোলপুর স্টেশন চত্বরে কোন টিউবওয়েলের জল পান না করে যোগেন্দ্রনাথ মণ্ডল তার অনশন ভঙ্গ করবে না। এটা আমার প্রতিজ্ঞা। যান, এক্ষুনি যান, বলে আসুন। ঠিক আছে স্যার, আমি দেখি কি হ্যাঁ হ্যাঁ, যান। শুনুন, ওনাদেরকে আপনি আরো পরিষ্কার করে বলে দেবেন, যোগেন্দ্রনাথ মণ্ডলের কথা মতো যদি কাজ না হয় তাহলে এই মুহূর্তে আমি সিএম কে বা রেল মিনিস্টারকে জানাতে বাধ্য হব। যান, বলে আসুন, যান। নমস্কার 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 নমস্কার। নমস্কার। আমি একটি দৈনিক সংবাদপত্রের সাংবাদিক। আচ্ছা শান্তিনিকেতনে এসেছিলাম একটা সংবাদকে কভার করার জন্য। আচ্ছা, তো স্টেশনের বাইরে জমায়েত দেখে ওদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম যে আপনি এখানে জলের জন্য আন্দোলন করছেন। এমন এক অদ্ভুত আন্দোলন যে অনশন ধর্মঘটে বসে গেছেন যতক্ষণ না স্টেশন চত্বরে টিউবওয়েল বসানো হচ্ছে। ঠিক বলেছেন। তো আমি বলছি, আপনি বোলপুর স্টেশন চত্বরে নিশ্চয়ই এর আগে আরো 2-1 বার এসেছেন। হ্যাঁ, এসেছি।
তো এখানকার যে পানীয় জলের বেহাল অবস্থা, সাংবাদিক হিসেবে সেই ব্যাপারটা কি আপনার নজরে পড়েনি? না আপনি কি জানতেন না? নাকি মশাই সব জেনেও স্থানীয় নেতাদের মতো কখন এলাকায় ওই দূষিত জল পান করে মানুষ মহামারীর কবলে পড়বে, আর তখন 2 পয়সা কামানোর জন্য আপনি খবরের কাগজে বড় করে হেডলাইন করবেন, তাই তো? না স্যার, না স্যার, আসলে এই স্টেশন চত্বরে আমার কখনো জলের পিপাসা পাইনি, তো সেই জন্য আর কি। শুনুন, ওসব ছেদ যুক্তি বললেন। আপনি একজন সাংবাদিক, আপনি আমাকে একটা ছেদ যুক্তি দিয়ে বোঝাতে চাইছেন। শুনুন, আপনি নিশ্চয়ই কলকাতা যাবেন। হ্যাঁ, ওই তো কলকাতা ট্রেন ঢুকছে, আপনি আপনার গন্তব্যে চলে যান। হ্যাঁ, ক্ষমা করবেন স্যার, আমি এই ট্রেনে কলকাতায় যাচ্ছি না, কারণ যতক্ষণ না আপনার এই জলপান আন্দোলন বোলপুর স্টেশনে সমাপ্ত হচ্ছে ততক্ষণ আমি থাকছি, এবং তারপরেও আপনি সুরপুর নৌপুর কলোনিতে গিয়ে যে উদ্বাস্ত মিটিংটা করবেন সেটাও আমি দেখে তারপরে যাব। বাই দ্য ওয়ে স্যার, যদি অনুমতি করেন এই অবসরে আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করে তার উত্তর জানার চেষ্টা করব। নিশ্চয়ই আপনি আমাকে হতাশ করবেন না। বলি, প্রশ্নের উত্তর জেনে কি করবেন বলুন তো? ছাপাবার সময় তো ইচ্ছে মতো ছুরি কাছি চালিয়ে আপনাদের মন মতো করে ছাপবেন। না স্যার, না স্যার, সেটা আমার ক্ষেত্রে হবে না। কারণ হলো সংবাদপত্রের সম্পাদক এবং মালিক আমার ভগ্নিপতি। ও তাই বুঝি? হ্যাঁ, কাজেই আমার লেখার উপরে কেউ কলম চালাতে পারবে না। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হলো যে গান্ধীজির উপর প্রথম দিকে আপনি খুব সহৃদয়বান ছিলেন। হ্যাঁ ছিলাম। পরে আপনি সরে এলেন কেন? আপনি খুব ছোট্ট একটা প্রশ্ন করলেন, হ্যাঁ, কিন্তু এই প্রশ্নটির উত্তরটি মোটেও ছোট নয় এবং সাধারণ নয়। আচ্ছা, আমি সময় নিয়ে ধীরে ধীরে বলছি, আপনি শুনুন। প্রথমত 1939 সালে 1939 সালে করমচাঁদ গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসুকে চক্রান্ত করে সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। সেই বিষয়টি আমি ভালো চোখে দেখিনি। দ্বিতীয়ত বর্ণ হিন্দুদের রাজনৈতিক দল মানেই হচ্ছে ব্রাহ্মণ্যবাদী দল, মনোবাদী দল। তাই ওই দলে আমার থাকার কোনো প্রশ্নই ওঠে না। তৃতীয়ত মিস্টার গান্ধী বহুজন সমাজের এক শ্রেণীর মানুষদের হরিজন আখ্যা দিয়ে বিশেষভাবে চিহ্নিত করে রেখেছেন। বলা ভালো, হরিজনদের চরমভাবে অসম্মান করেছেন, অপমান করেছেন। ওই হরিজনরা রাস্তায় বেরোলে অন্য হিন্দুদের নাকে কাপড় দিয়ে দূরে দাঁড়িয়ে হরিজনদের ধূপছাই করার সুযোগ ওই গান্ধী করে দিয়েছেন। আর চতুর্থত 1932 সালে, দেখুন 1932 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড রাউন্ড টেবিল কনফারেন্সে দলিত মানুষের স্বার্থে ঘোষণা করেছিলেন সাম্প্রদায়িক বাটোয়ারা বা দ্বৈত ভোটাধিকারের সুযোগ। আর অমনি বেকায়দা বুঝে ওই করমচাঁদ গান্ধী বাটোয়ারার বিপক্ষে 4 বেলা জেলে বসে শুরু করে দিলেন আমরণ অনশন। চারিদিক থেকে ডক্টর বি.আর. আম্বেদকরের উপরে চাপ আসতে লাগলো। তাকে বলা হলো বাটোয়ারার বিপক্ষে গুণাচুক্তিতে স্বাক্ষর করে ওই গান্ধীর প্রাণ বাঁচানোর জন্য। পারিপার্শ্বিক চাপে, একান্ত অনিচ্ছা সত্ত্বেও ডক্টর বি.আর. আম্বেদকর বাধ্য হয়েছিলেন ওই কলঙ্কিত পুনা চুক্তিতে স্বাক্ষর করতে। তার একটা সিগনেচারের জন্য, তার একটা স্বাক্ষরের জন্য দলিত বহুজন সমাজের মানুষের দ্বৈত ভোটাধিকারের সুযোগ চিরতরে ধূলিসাৎ হয়ে গেল। সারা জীবন ধরে যে মানুষটা দলিত মানুষের উন্নয়নের পথে বারে প্রতি পদক্ষেপে কাঁটা ছড়িয়ে দিয়েছে, অসহযোগিতা করেছে, এই মানুষটাই কিনা মিডিয়ার জোরে হয়ে গেলেন মহাত্মা গান্ধী। আমি আর ডক্টর বি.আর. আম্বেদকর সারা জীবন ধরে দলিত মানুষের উন্নয়নের কথা বলতে গিয়ে তাদের মৌলিক অধিকার আদায়ের
লড়াই করতে গিয়ে আমরা হয়ে গেলাম দুরাত্মা, আমরা হয়ে গেলাম সাম্প্রদায়িক। মিস্টার মন্ডল, তবু কিন্তু আমার মনে হয় গান্ধীজি আপনার প্রতি বেশ সহৃদয়বান ছিলেন। কি করে বুঝলেন? মানে কি করে বুঝলেন? মিস্টার গান্ধী কি চায়ের টেবিলে আপনাকে ডেকে নিয়ে কিংবা তার ড্রয়িং রুমে আপনাকে ডেকে নিয়ে একান্তে সব কথা বলেছেন? না 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 না, তা নয়। আসলে ওই 1937 সালে আপনি ইলেকশনে নির্দল প্রার্থী হয়ে লড়েছিলেন এবং 1946 সালে আপনি তপশিলি পার্টির পক্ষ থেকে সারা ভারতে একমাত্র আপনি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। সেই খবরটা যখন গান্ধীজি জানতে পারেন তখন তিনি বিভিন্ন সংবাদপত্রে আপনার বহু প্রশংসা করেছিলেন। কথাটা ঠিক কিনা বলুন? ও হ্যাঁ, আর একটা কথা, আপনি 1940 সালে কলকাতা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে বর্ণ হিন্দুদের পরাজিত করে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। কিভাবে? শুনুন, বলুন। একটা কথা মনে রাখবেন, সারা জীবন ধরে যোগেন্দ্রনাথ মন্ডলের লড়াই ওই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। এটা গুলিয়ে ফেললে চলবে না। আমার লড়াইটি কিন্তু কোনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা কায়স্থদের বিরুদ্ধে নয়। তাই কলকাতা শহরবাসীর কাছে সমাজসেবক হিসেবে, দেশ সেবক হিসেবে আমার কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে তার প্রমাণ করতে আমি ভোট যুদ্ধে নেমেছিলাম। ঠিক বলেছেন। আপনার সততা, দেশপ্রেমের প্রতি অগাধ শ্রদ্ধা ছিল বলেই ভোটারদের কাছে সুভাষচন্দ্র বসু এবং শরৎচন্দ্র বসু লিফলেট তৈরি করে বিলি করেছিলেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। 1940 সালের মার্চ মাসে দর্জিপাড়ায় একটা মিটিংয়ে শরৎচন্দ্র বসু মহাশয় আমার সম্পর্কে প্রচারপত্র বিলি করেছিলেন। তো সে বিষয়টা নিশ্চয়ই আপনি জানেন। হ্যাঁ জানি। সেই সভাতে শরৎচন্দ্র বসু বলেছিলেন, বন্ধুগণ, যোগেন্দ্রনাথ মন্ডলের মতো দেশপ্রেমিক খাঁটি নেতা যদি কংগ্রেসের দলে শতকরা 10 জন থাকতো তাহলে সারা ভারতবর্ষের চেহারাটা বদলে যেত। তো এহেন শরৎ বসু মহাশয়ের সম্মান রক্ষার্থে আমি কলকাতার 3 নম্বর ওয়ার্ডের আপামর হিন্দু মুসলমান জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সঙ্গে কলকাতা কর্পোরেশনে আপনি SC/STদের 5% রিজার্ভেশন কোটায় তাদের চাকরি দিয়েছিলেন। ও হ্যাঁ, ভালো কথা। এই রিজার্ভেশন সম্পর্কে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। বেশ, বলুন। তখন 1943 সাল খাজা নাজিমউদ্দিন সাহেব দ্বিতীয়বারের জন্য মন্ত্রিসভা গঠন করেছেন। হ্যাঁ, সেই মন্ত্রিসভায় আপনি ঋণদান মন্ত্রী ছিলেন। হ্যাঁ, সেই সময় একটা ঘটনা বলছি। বলুন। একদিন খাজা নাজিমউদ্দিন সাহেবের বাসভবনে একটা সর্বদলীয় বৈঠক হচ্ছে। বৈঠক চলাকালীন কংগ্রেসের নেতা ধনঞ্জয় রায় মহাশয় আমার কানে কানে চুপিসারে বললেন, আচ্ছা, যে রেশনিং বিভাগ সহ অন্যান্য অনেক বিভাগে SC/ST ছেলেমেয়েদের কোটা পূরণ করা হচ্ছে না চাকরি ক্ষেত্রে। শুনি আমার মাথার গরম হয়ে গেল, রক্ত উঠে গেল। আমি তৎক্ষণাৎ খাজা নাজিমউদ্দিন সাহেবকে বললাম, শুনুন, রিজার্ভেশনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমি করতে রাজি নই। আমার SC/ST ছেলেমেয়েরা যদি সমস্ত বিভাগে ঠিকঠাক মতো কোটা অনুসারে চাকরি না পায় তাহলে আমার দপ্তরে আমি একটা চাকরিও কোনো মুসলমান বা কোনো বর্ণ হিন্দু প্রার্থীকে দেবো না। সমস্ত চাকরি আমি আমার SC/ST ছেলে মেয়েদের দিয়ে অন্যান্য বিভাগের যে ঘাটতি খামতি সেটা আমি পূরণ করবো। হ্যাঁ, আপনার স্পর্ধিত কথা শুনে মুসলিম লীগের প্রভাবশালী নেতা হামিদুল হক চৌধুরী অতিশয় ক্রুদ্ধ স্বরে বললেন, যোগেন বাবু, আপনার বিবেকমূলক কথা উচ্চ করুন, তা না হলে কি করবেন? কি করবেন হামিদুল হক চৌধুরী? একটা কথা মনে রাখবেন, আমি বরিশালের মস্তারকান্দির নোমর ছেলে যোগেন্দ্রনাথ মন্ডল। কারণ রক্তচক্ষুতে আমি ভয় পাই না। আরে মিয়া,
আমি মন্ত্রিত্ব করি জনগণের সেবক হিসেবে, বলা ভালো জনগণের চাকর হিসেবে, কোন নেতা বা দাদার গোলামী হিসেবে নয়। সারা দেশ ভরে মহামারী, দুর্ভিক্ষ ইত্যাদিতে দেশ হাজার হাজার মানুষ মরে যাচ্ছে। কোন নেতা, বিশেষ করে শ্যামা হক মন্ত্রিসভা কিচ্ছু করেনি। গরিব চাষি, ছাত্র ছাত্রী তাদের জন্য কিছু করেনি। আমি এর প্রতিবাদে ওই শ্যামা হক মন্ত্রিসভা ভেঙে পুড়িয়ে তছনছ করে দিয়েছি, অস্তিত্বহীন করে দিয়েছি। একটা কথা মনে রাখবেন হামিদুল হক চৌধুরী, আর সবাই কান পেতে শুনে রাখুন, যদি প্রয়োজন হয় এই যোগেন্দ্রনাথ মন্ডল মাত্র 24 ঘন্টার মধ্যে এই খাজা নাজিমউদ্দিন মন্ত্রিসভা ভেঙে গুড়িয়ে অস্তিত্বহীন করে দেবে। কথাটা সবাই মনে রাখবেন। হ্যাঁ, মনে রাখবেন। আপনার রণংদেহী মূর্তি দেখে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন যে দেখলেন তো বরিশালের নমরপোলা কেমন আস্ফালন করে চলে গেল একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। আরে মশাই জানেন, ওই চারানের বেটা যুগেন আলীর জন্য আমার মন্ত্রিত্ব পর্যন্ত চলে গেল। এই ঘটনার পর আমি আমার সমাজের কত ছেলে মেয়েকে রেশনিং বিভাগ সহ বিভিন্ন দপ্তরে কত চাকরি দিয়েছি, অথচ তারা কেউ আজ আর আমাকে মনে রাখেনি। এত অভাব অনটনের মধ্যে দিয়ে আমি এখন দিন যাপন করছি, কেউ ভুলেও খোঁজ খবর রাখে না। আপনি ঠিক কথাই বলেছেন। এই কারণেই বাবা সাহেব আম্বেদকর শেষ জীবনে আফসোস করে বলেছিল, আমার সমাজের শিক্ষিত মানুষেরাই আমার সঙ্গে বেইমানি করেছে সবচেয়ে বেশি। বৌদি, অনেক খুঁজা আপনার লাগে একখানা ডাক জোগাড় করছি, খাইয়া লন। বৌদি, আমি তো আপনাকে বলেছি এই স্টেশন চত্বরের কোন টিউবওয়েলের জল পান না করে আমি কিচ্ছু পান করবো না, কিচ্ছু গ্রহণ করবো না। আমার মুখে আমার গলা দিয়ে এ জিনিস নামবে না বৌদি, এ জিনিস নামবে না। আপনি আমাকে অনুরোধ করবেন না বৌদি। স্যার একটা খুশির খবর আছে। এসডিও সাহেব অর্ডার ইস্যু করে দিয়েছে। আচ্ছা, এক্ষুনি ওই 3টে টিউব কলের জিনিসপত্র নিয়ে তারা সবাই চলে এসছে, এক্ষুনি বসে যাবে স্যার। বাহ, খুব ভালো কথা। হ্যাঁ বলুন। এই যে সাংবাদিক দাদা, তাহলে আপনি খাইয়া লন। বৌদি, ওই স্টেশনের বাইরে অতগুলো মানুষ না খেয়ে রয়েছে, স্বয়ং মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল অনশনে রয়েছেন। তাদের সামনে তো আমি ডাব পান করতে পারবো না, আপনি বরঞ্চ নিজে খেয়ে নিন। দিন আমার কাছে দিন, কারণ এতগুলো লোক স্টেশনের পাশে আছে, না আছে, তাদের সামনে আমি কি করে খাই? হ্যাঁ, হ্যাঁ, আমি আমাদের কলোনিতে 2 বছর আগে আমাদের এই কলোনিতে 5 দিন কলোনির ভাই বোনদের কারোরই খাওয়ান জোটে নাই। হ্যাঁ, শেষে সরকারি ডোল আইলে আমরা সবাই খিচুড়ি খাইছিলাম। এখনো তো রোজ আমাদের খাওয়ান জোটে না। বৌদি, অভাব অনটনের কথা আমাকে বলবেন না বৌদি, আমি সহ্য করতে পারবো না বৌদি। দলিত বহুজন সমাজের হিন্দু মুসলমানের অভাব অনটন দুঃখ দুর্দশা দূর করার জন্যই আমরা দেশ স্বাধীন করার ব্রত গ্রহণ করেছিলাম বৌদি। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দলিত বহুজন সমাজের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি বৌদি। তারা যে তিমিরে ছিল,
আজও তারা সেই তিমিরেই রয়ে গেছে। বৌদি, সারা জীবন ধরে আমার বহুজন সমাজের মানুষের জন্য লড়াই করে করে আজ আমি বিধ্বস্ত, আজ আমি ক্লান্ত, শ্রান্ত, অবসন্ন বৌদি, অবসন্ন। এখন জীবন সায়ান্নে দাঁড়িয়ে শুধু সেই পরপারের শেষ ঘন্টার ধ্বনি শোনার প্রতীক্ষা করছি বৌদি। তোমার এই লোকদীপ্ত দেহটার মধ্যে তারে কান্না আছে? আছে, আছে বৌদি, আছে। আমিও তো মানুষ, রক্ত মাংসে গড়া, আমিও তো একজন মানুষ। আমার তো একটা সংসার আছে, একমাত্র সন্তান জগদীশ আছে বৌদি। জগদীশের মা কত লাগেনি আমাকে ছেড়ে চলে গেছে সম্পূর্ণ অযত্নে, অবহেলায়, বিনা চিকিৎসায় সে আমাকে ছেড়ে চলে গেছে বৌদি। আমি পারিনি, আমি মুহূর্তের জন্য আর তাকে একটু শান্তি, একটু সচ্ছলতা দিতে পারিনি বৌদি। সারা জীবন ধরে সৎ পথে থেকে ওকালতি করে যা কিছু উপার্জন করেছি তার সবটাই আমি প্রায় খরচ করেছি দেশের জন্যে, দশের জন্যে, আমার জাগরণী পত্রিকার জন্যে। আমার যে স্ত্রী পুত্র আছে তারাও যে দেশের ও দশের একজন, সে কথা আমি গোলাপ করেও ভাবিনি, বাবারও অবকাশ পাইনি বৌদি। এখন দিনের পর দিন, রাতের পর রাত, বিনিদ্র চোখে আমি শুধু কাঁদি আর কাঁদি। আমার এই বোমা কান্না কেউ শোনে না বৌদি, কেউ শুনতে পায় না। কান্না না ঠাকুরপো, তুমি কাঁদো না। তোমার কান্না দেখো আমাদের কলোনি ভাই বোন অকালে কাঁদতে আছে। তুমি কাঁদো, আমাদের কান্না কেটে ঘুচাবে। না বৌদি, না বৌদি, আমি কাঁদবো না। আমি যোগেন্দ্রনাথ মন্ডল, আমার কান্না সাজে না। আমি দলিত মুক্তিযোদ্ধা, আমি ডক্টর বি.আর. আম্বেদকরের অনুগত সৈনিক। আমার তো কান্না সাজে না। আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাষায় সোচ্চার কণ্ঠে আকাশ বাতাস সমুদ্রিত করে আমি বলবো, আমি বিদ্রোহী রণক্লান্ত। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাসে ধরবে না, অত্যাচারীর খাদ্যস্থান হিম রণভূমে রণিবে না। আমি বিদ্রোহী রণক্লান্ত। আমি সেই দিন হব আমি শান্ত, সেই দিন হব শান্ত। আপনার জীবনে অনেক অজানা কথা আমি এই মুহূর্তে শুনে নিলাম, আর শোনার পর আমার অন্তর ভারাক্রান্ত হয়ে উঠল। ভাইগা ভাই, এবারে আপনি ভালো করে আমার দিকে তাকিয়ে দেখুন তো, আমাকে আপনি চিনতে পারেন কিনা। হ্যাঁ দেখুন। দেখুন, আমাকে ক্ষমা করবেন, আপনাকে ঠিক আমি চিনে উঠতে পারছি না। না চেনাটাই স্বাভাবিক, অথচ একটা সময়
আমার মতো কত সাংবাদিক আপনাকে চারিদিক থেকে ঘিরে রাখতো। এখন এখন তো আর আপনি আমাকে চিনতে পারছেন না। কেন ঘিরে রাখতো জানেন? হ্যাঁ বলুন। তারা আমাকে ঘিরে রাখতো আমি আর ডক্টর বি.আর. আম্বেদকর কবে ইসলাম ধর্ম গ্রহণ করব, আর সেই সংবাদ মুখরোচক করে তারা খবরের কাগজে ছাপবে, গল্প লিখবে। এই জন্য আমাকে। কিন্তু আমি সেই দলের সাংবাদিক নই। আচ্ছা। কারণ আপনি যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্নেহধন্য ছিলেন, আমিও নেতাজি সুভাষচন্দ্র বসুর কিঞ্চিত স্নেহ পেয়েছিলাম। আর পেয়েছিলাম বলেই তার কাছ থেকে অনুমতিও পেয়েছিলাম। 1940 সালে আপনারা যখন বরিশালের বাণীপীঠ স্কুলে গিয়েছিলেন সভা করতে, সেই সভাতে যাওয়ার অনুমতি কিন্তু আমি পেয়েছিলাম এবং সেই সভাতে আমি উপস্থিত ছিলাম। এবার কিছুটা মনে পড়ছে? আচ্ছা। হ্যাঁ। আপনি কি সেই প্রখ্যাত অবিসংবাদিত সাংবাদিক বন্ধু মিস্টার ঘোষ? হ্যাঁ, ঠিকই বলেছেন। ঠিক বলেছি না? আমি সেই সাংবাদিক মিস্টার ঘোষ, কতদিন পরে দেখা হলো। কতদিন পরে আপনার সঙ্গে দেখা হলো মিস্টার ঘোষ। হ্যাঁ, আরো মনে পড়ছে সেই সভায় আপনি গুরুচাঁদ ঠাকুরের মতুয়া দর্শন আর শিক্ষা আর কৃষি আন্দোলন সম্পর্কে গুরুচাঁদ ঠাকুরকে একটা সম্মানীয় বিশেষণ আপনি দিয়েছিলেন। আর বিশেষণ কিনা জানি না, তবে আমি বলেছিলাম যে এই বরিশালের মিটিংয়ে এসে আমি জানতে পারলাম ওরাকান্দিতে হরিচাঁদ পুত্র গুরুচাঁদ ঠাকুর নামে এক শিক্ষাব্রতী আছে। তার আগে আমি জেনেছিলাম যে পশ্চিমবঙ্গে বিদ্যাসাগর শর্মা, মানে ঈশ্বরচন্দ্র শর্মা, তাকে বিদ্যাসাগর দেওয়া হয়েছিল। যদিও বিদ্যাসাগরের আগে, মানে ঈশ্বরচন্দ্র শর্মার আগে অনেকেই বিদ্যাসাগর উপাধি যা পেয়েছেন, কিন্তু এই বাংলায় এসে প্রথম জানতে পারলাম হরিচাঁদের পুত্র গুরুচাঁদ ঠাকুর, তিনিও এক বিদ্যার মহাসাগর। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ঠিকই জেনেছেন। তো আমি একটা অনুরোধ করব, আপনি কলকাতা যাওয়ার পথে আগল ঝড়ায় গিয়ে আমার রাজনৈতিক গুরু শিক্ষাব্রতী নিরক্ষর ওই ভেগাই হালদার মহাশয়ের জরাজীর্ণ পরিত্যক্ত বাড়িখানা একটু ছুঁয়ে যাবেন। সেখানে হয়তো আপনি অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব, গুরুত্বপূর্ণ স্মৃতি আপনি উদ্ঘাটন করতে পারবেন। হ্যাঁ, বলছি যেই ভেগাই হালদার মহাশয় 1906 সালে এককভাবে ভিক্ষা করে একক চেষ্টায় একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, যেই প্রাইমারি স্কুলটি আজ সমহিমায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে। একজন নিরক্ষর ভেগাই হালদার, তিনি 1906 সালে প্রাইমারি স্কুল করেছেন, সেটা হাই স্কুল হয়েছে। এমন অনালিখিত শিক্ষাব্রতী মানুষ সারা বাংলায় ছিল, এটা আমি সাংবাদিক হয়ে জানতে পারিনি। আমি নিশ্চয়ই যাব ভেগাই হালদারের সেই স্কুল দর্শন করতে, আর সেই সঙ্গে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের বাসভূমিটাও আমি প্রণাম জানিয়ে। ধন্যবাদ সাংবাদিক বন্ধু, ধন্যবাদ। দেখুন, বলুন। মন্ত্রিত্ব চলে যাওয়ার পর হিন্দুস্তান পাকিস্তানের নোংরা রাজনীতির ঘূর্ণাবর্তে আমি কেবলই যেন আমি ভেসেই চলছি। যেদিকে তাকাই সেদিকেই শুধু লাঞ্ছনা, গঞ্জনা, হিংসা, হাহাকার, বিশ্বাসঘাতকতা আর কেবলই গড্ডালিকা প্রবাহ। সেই গড্ডালিকার স্রোতে আমি যোগেন্দ্রনাথ মণ্ডল আজ শুধু ভেসেই চলছি, কোনো অজানার ঠিকানায় না ভেসেই চলছি। না মহাপ্রাণ, আপনি অন্য সব নেতার মতো গড্ডালিকা প্রবাহে ভেসে চলছেন না। আপনি সেই আগের মতোই ডাক সাইটে নেতা আছেন, আর নেতা আছেন বলেই উদ্বাস্তু মানুষের ডাকে
আপনি সুদূর কলকাতা থেকে চলে এসেছেন এই বোলপুরে, এরপরে যাবেন আপনি এই সুপুর নূরপুর, সেখানে মিটিং করার জন্য। আর সেই সঙ্গে আপনি কি করলেন, যেই বোলপুর স্টেশনে এসে আপনি দেখলেন এখানে পানীয় জলের ব্যবস্থা নেই, আপনি সঙ্গে সঙ্গে অনশনে বসে গেলেন। এমন নেতা কখনো তো বটগালিকা প্রবাহে ভেসে যেতে পারে না। হ্যাঁ, আপনি তো সঠিক নেতা হয়ে আছেন এবং থাকবেন। স্যার স্যার একটা খুশি খবর আছে। আপনার অবাক অবাক জলপান আন্দোলনের ফলে আচ্ছা, যে নতুন টিউবওয়েলগুলো বসেছে তার জল আমি নিয়ে এসেছি স্যার। আপনি এই জলটা খেয়ে আপনি অনশনটা ভঙ্গ করুন স্যার। নতুন টিউবওয়েলের জল? একদম স্যার, নতুন টিউবওয়েল। বোলপুর স্টেশনে তাহলে নতুন টিউবওয়েল ইতিমধ্যে বসেছে? আগে হ্যাঁ স্যার। আমি ধন্য, আমি ধন্য, ধন্য আমার বহুজন সমাজের ভাই বোনেরা, আপনারা সবাই ধন্য। আপনাদের আন্দোলন আজ সফল হয়েছে। তার মানে সরকারি বাবুরা এখনো মহাত্মার যোগেন্দ্রনাথের কথায় ভয়ে কাঁপে, থরথর করে কাঁপে, কাঁপে বৌদি, কাঁপে কাঁপে। থরথর করে কাঁপে। হ্যাঁ বৌদি, কাঁপে কাঁপে, নিশ্চয়ই কাঁপে। এখন যোগেন্দ্রনাথ মন্ডলের অনেক ক্ষমতা আছে, যেটা বোঝা গেল। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। অবাক জনগণ করালো কে? যোগেন্দ্রনাথ মন্ডল আবার কে? অবাক জনগণ করালো কে? যোগেন্দ্রনাথ মন্ডল আবার কে? না 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 বৌদি, না, এ জয় আমার একার জয় নয়, এ জয় আপনাদের সবার জয়। এ জয় আপনার দলিত বহুজন মূল নিবাসী সমাজের সব মানুষের জয়। বৌদি, আপনারা সবাই সংঘবদ্ধ হয়ে যদি আমার পাশে না থাকতেন, আমার সঙ্গে সোচ্চার না হতেন, প্রতিবাদী না হতেন, তাহলে ওই কর্মচারীদের, সরকারি কর্মচারীদের টনক নড়ত না বৌদি, টনক নড়ত না। এ জয় আপনাদেরও জয়। বন্ধুগণ, আমার বহুজন সমাজের মূল নিবাসী ভাই বোনেরা, আপনারা যদি মনে করেন আমাদের দেশ থেকে ইংরেজ চলে গেছে বলে আপনাদের শোষণ বঞ্চনার অবসান হয়েছে, তাহলে আপনারা ভুল করবেন, মারাত্মক ভুল করবেন। একটা কথা মনে রাখবেন, সাদা চামড়ার ইংরেজ আমাদের দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু ভাই বোনেরা আমার, আমাদের শাসন ও শোষণ যন্ত্র রয়ে গেছে ওই মনুবাদী মানুষদের হাতে, ওই ব্রাহ্মণ্যবাদী মানুষদের হাতে। ওদের হাত থেকে ওই সিংহাসন, ওই শাসন যন্ত্র আমাদের ছিনিয়ে নিতে হবে। তারপর ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের দেশে দলিত রাজ প্রতিষ্ঠা করতে হবে। এই জন্যই তো গুরুচাঁদ ঠাকুর বলেছেন, যে জাতি রাজা নয়, দাদা নয়, যে জাতির দল নয়, সে জাতির বল নয়, রাজশক্তি। বৌদি, রাজশক্তি, ওই রাজশক্তি থাকে হাতে, যাহা চাও তাহা পাও। এই রাজশক্তি অর্জনের জন্য আমরা ভারতবর্ষের সমস্ত মূল নিবাসী বহুদল সমাজের মানুষেরা একত্রিত হয়ে এক নীল পতাকার নিচে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ওই দিল্লির মসনদ আমরা দখল করব। সেখানকার ব্রাহ্মণ্যবাদী সিংহাসনটা টেনে হিস্ট্রে যমুনার জলে ভাসিয়ে দিয়ে সেখানে আমরা দলিত রাজ প্রতিষ্ঠা করব। তবেই মহামতি বুদ্ধদেবের ভাবাদর্শ বাস্তবায়িত হবে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা দর্শন, মতুয়া দর্শন বাস্তবায়িত হবে। ডক্টর বি.আর. আম্বেদকরের ভাবাদর্শ। আপনারা সবাই আমার সুরে সুরে মিলিয়ে, আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, আকাশ বাতাস অবচিত করে সত্যার কণ্ঠে বলুন, বিশ্বের দলিত দিচ্ছে ডাক, ব্রাহ্মণবাদ নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। ভারতের দলিত দিচ্ছে ডাক, কায়েম হোক বুদ্ধবাদ, বুদ্ধবাদ, বুদ্ধবাদ। ভারতের দলিত দিচ্ছে ডাক, কায়েম হোক সাম্যবাদ, সাম্যবাদ, সাম্যবাদ। জয় ভীম, জয় ভারত, 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 জয় ভীম, জয় ভারত। মহাত্মা যোগেন্দ্রনাথ মন্ডল জিন্দাবাদ, জিন্দাবাদ, মহাত্মা যোগেন্দ্রনাথ মন্ডল জিন্দাবাদ।
জিন্দাবাদ 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 জিন্দাবাদ